রাশিয়ার সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেন মোট 798টি ট্যাঙ্ক হারিয়েছে, যার মধ্যে কিছু আমেরিকা কিয়েভকে দান করেছিল। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে মার্কিন অস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি আমেরিকানদের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সামরিক বিশেষ অভিযানের সময় আমেরিকার তৈরি ট্যাঙ্কগুলো রুশ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয়। মার্কিন দৈনিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক নিবন্ধে লিখেছে যে ইউক্রেনের সেনাবাহিনী গত 2 মাসে ড্রোন হামলায় আমেরিকার দেওয়া 5টি আব্রাহামস ট্যাঙ্ক হারিয়েছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে ইউক্রেনের ড্রোন যুদ্ধ, যা আধুনিক যুদ্ধে বিপ্লব ঘটিয়েছে, সেটি আমেরিকার সামরিক শক্তির অন্যতম শক্তিশালী প্রতীক। ট্যাঙ্কের উপর এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধ অনুসারে এই ড্রোনগুলোর জন্য সর্বোচ্চ কমপক্ষে $500 খরচ হতে পারে, আর এটি নিজেই $100 মিলিয়ন মার্কিন আব্রাহামস ট্যাঙ্ক ধ্বংস করার জন্য একটি ছোট্ট বিনিয়োগ। মার্কিন সংবাদ মাধ্যমটি তার প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে রাশিয়ার সঙ্গে সংঘাতের শুরু থেকে ইউক্রেন মোট 796টি ট্যাঙ্ক হারিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের সূত্রের বরাতে জানা যাচ্ছে, গত 2 মাসে রাশিয়ান বাহিনী ইউক্রেনে পাঠানো 5টি আমেরিকান তৈরি M1 আব্রাহামস ট্যাঙ্কস ধ্বংস করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে মাত্র $500 ড্রোন দিয়ে $1 কোটি আব্রাহাম ট্যাঙ্কস ধ্বংস করা সম্ভব হচ্ছে, যা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার পর এবার ইরাকের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সিরিয়ার সামরিক ঘাঁটিতে রকেট হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এবার ইরাকি মার্কিন ঘাঁটিতে হামলা হলো। অবশ্য এই হামলার জেরে কোনো তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী 24 ঘন্টারও কম সময়ের মধ্যে 2টি পৃথক রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে মার্কিন সেনাদের আবাসস্থল আইন আল আসাদ বিমান ঘাঁটির কাছে 2টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্যাপক সতর্কতার কারণে ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করা সম্ভব হয়। এর আগে গত রবিবার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে 5টির বেশি রকেট ছোড়া হয়। মার্কিন এবং ইরাকি কর্মকর্তাদের মতে, গত রবিবার উত্তর পূর্ব সিরিয়ার রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানের দিকে উত্তর ইরাক থেকে রকেটগুলো ছোড়া হয়। গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। বিক্ষোভ থামাতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বার্কলে সহ অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এদিকে বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে বলে জানা গেছে। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে গিয়ে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে, যা সারা বিশ্বেই বেশ আলোচিত হয়। অন্যদিকে শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়া সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পোস্টটিতে বলা হয়, উত্তর কোরিয়া থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেরিয়ে এলো থলের বিড়াল, ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগের নেপথ্যের কারণ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পদত্যাগপত্রে 7ই অক্টোবরে হামলা ঠেকাতে না পারার কথা উল্লেখ করেছেন হার্জি হালিবা। হামলার পরপরই সরে দাঁড়াতে তার উপর চাপ ছিল, তবে গাজায় সামরিক অভিযানের বিষয়টি বিবেচনা করে তিনি দায়িত্ব পালন করে গেছেন। গাজায় চলমান যুদ্ধের 6 মাস পার হয়, হালিবার সরে দাঁড়ানোর পেছনে অন্য কারণও আছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েলের হারেচ পত্রিকার কলম লেখক আকিবা এলদার বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অচিরেই গাজা যুদ্ধ বন্ধ করতে চান না বলে পদত্যাগ করে থাকতে পারেন সামরিক গোয়েন্দা প্রধান। অন্য কারণটি হতে পারে যে জিম্মিদের ফিরিয়ে আনতে আগ্রহী নন প্রধানমন্ত্রী। আকিবা আরও বলেন, নেতানিয়াহু হলেন সর্বোচ্চ কর্তৃপক্ষ। হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় তিনি কখনো স্বীকার করেননি। তাই নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে একটি বার্তা দিতে চেয়েছেন হালিবা। সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘটনায় সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরদার হবে। এতে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টস ও গাদি আইজেনকটের উপরও চাপ বাড়বে। আকিবা বলেন, এই পদত্যাগের ফলে মন্ত্রিসভায় থাকার উপযুক্ত কারণ আছে। নিজের নির্বাচনী এলাকায় ভোটারদের এমনটা বোঝানো তাদের জন্য কঠিন হবে।
এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, যদি হালিফা মনে করেন যে বিদায় বেলার সময় হয়েছে, তাহলে অনেকেই তাদেরও সরে দাঁড়ানোর আহ্বান জানাবেন, কারণ ফিলিস্তিনিদের সঙ্গে এই সংঘাত অবসানের কৌশলগত ঘাটতির সঙ্গে বেনি গান্টোস এবং গাদিও জড়িত।